প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব সেটাই ভেবে পাচ্ছি না। কারণ আজকে যাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি তারা আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং অত্যন্ত ভালোবাসার মানুষ। গত জুলাই আগস্টের আগে আমরা যখন বাংলাদেশের কোনো গণমাধ্যম খুঁজে পাচ্ছিলাম না বা বাংলাদেশের কোনো গণমাধ্যমকে বিশ্বাস করতে পারছিলাম না, তখন আমরা অপেক্ষায় থাকতাম কখন শাহেদ আলম, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন কনক, সারওয়ার ফাহাম, আব্দুল সালাম, জুলকারনাইন সাইর তারা একটা ভিডিও পাবলিশ করবে না এবং আমরা দেখব, এবং তাদের প্রত্যেকটা কথা আমরা অন্ধের মতো বিশ্বাস করতাম। বিশ্বাস করারও অনেকগুলো যুক্তি কারণ ছিল, কারণ আমরা বাংলাদেশের গণমাধ্যম থেকে কোনো সত্যিকারের নিউজ আমরা পাইতাম না। এই জন্য আমরা তাদের ভিডিওগুলাই দেখতাম এবং আমরা তৃপ্তির ঢেকুর তুলতাম। কিন্তু জুলাই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা আজকে বিপ্লবের অংশীদার, যারা আমাদেরকে বিপ্লবের জন্য একত্রিত করছিল, যারা এই যুদ্ধে সামিল হওয়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে তারা আমাদেরকে উজ্জীবিত করছিল, তারাই আজ একে অপরের পিছনে লেগে গেছে। এই যেমন ধরুন, গতকাল আসিফ নজরুলের বিরুদ্ধে যখন ইলিয়াস হোসেন একটি ভিডিও পাবলিশ করলেন, তারপরেই দেখলাম এই বিপ্লবের অংশীদারদের মধ্যে কয়েকজন আসিফ নজরুলকে নিরপরাধ প্রমাণ করার জন্য তারা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে লেগে গিয়েছে এবং তারা এক একজন এক একভাবে ইলিয়াস হোসেনকে কটাক্ষ করার জন্য বা আসিফ নজরুলকে নির্দোষ প্রমাণ করার জন্য তারা ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ইলিয়াস হোসেনের কর্ম নিয়েও তারা কটাক্ষ করতেছেন, ইলিয়াস হোসেনকে তারা ওভারম্যান হিসাবে আখ্যায়িত করতেছেন। প্রশ্ন হলো, ইলিয়াস হোসেন যেখানে বলার চেষ্টা করছেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে নিয়ে যেখানে কথা বলছেন, মুন্নি সাহা এবং আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীকে যখন আপনার মুক্তি দেওয়া হইলো, তারা তো অবশ্যই অপরাধী ছিল, কিন্তু কাদের ইশারায় তাদেরকে মুক্তি দেওয়া হইলো সেই বিষয়ে ব্যাখ্যা তো অবশ্যই আসিফ নজরুল স্যারের দেওয়া উচিত ছিল, যেহেতু তিনি আইন উপদেষ্টা। কিন্তু আমরা আসিফ নজরুলের কাছ থেকে কোনো ওরকম ব্যাখ্যা পাইনি বা তার পক্ষ থেকে সে ওরকম কোনো বলিষ্ঠ প্রমাণ দাঁড় করতে পারেনি। যেমন দেখতেছেন আপনারা, গোলাম মাওলা রনি যে স্ট্যাটাসটা দিচ্ছে, গোলাম মাওলা রনির স্ট্যাটাসটা আমি মানতে পারতেছি, এই জন্য মানতে পারতেছি যেহেতু গোলাম মাওলা রনির পিছনে ইলিয়াস হোসেন আপনার পশ্চাৎ দেশে আগুন জ্বালাইছিল, সেই খুব থেকে ইলিয়াস হোসেনকে নিয়ে এই ধরনের কটাক্ষ গোলাম মাওলা রনি করতেই পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে শাহেদ আলম, ফাহাম, আব্দুল সালাম, আপনারা যারা এই ধরনের স্ট্যাটাস দিতেছেন বা ইলিয়াস হোসেনকে ওভারম্যান হিসেবে আখ্যায়িত করলেন, আপনারা আসলে কতটুকু শিক্ষিত সেটা আপনাদের এই স্ট্যাটাসের মাধ্যমেই প্রমাণ দিয়ে দিলেন। প্রশ্ন হলো, যদি আপনারা আসিফ নজরুলকে নির্দোষ প্রমাণ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের কাছে এই ব্যাখ্যাগুলো আছে যে মুন্নি সাহাকে কার ইশারায় ছাড়া হয়েছে, রুজিনাকে কোন যুক্তিতে ছাড়া হয়েছে, সাবের হোসেন চৌধুরীকে কোন যুক্তিতে মুক্তি দেওয়া হইলো, এই ব্যাখ্যাগুলো অবশ্যই আপনাদের কাছে আছে। আশা করবো এই ব্যাখ্যার আপনারা জাতির সামনে পেশ করবেন। আর যদি এটা জাতির সামনে পেশ না করতে পারেন, তাহলে আমরা ধরে নেব যে আপনারা টাকার বিনিময়ে আসিফ নজরুলের পক্ষে এই ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন এবং ইলিয়াস হোসেনের বিরুদ্ধে আপনারা কথা বলছেন। কারণ ইলিয়াস হোসেনের যে বক্তব্য, এটা যদিও আমি বিশ্বাস করি যে তার সম্পূর্ণ বক্তব্য সত্যি নয়, কিন্তু এটাও তো অবিশ্বাস করার সুযোগ নেই যাদেরকে নিয়ে যাদের হয়েছে, বিশেষ করে মুন্নি সাহার মতো ব্যক্তি যার মাধ্যমে পিলকানা হত্যার ভুলভাবে তারা গণমাধ্যমে প্রচার করছেন, রুজিনা যে কিনা আপনার মন্ত্রণালয়ের নথিপত্র চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল, এবং সাবের হোসেন চৌধুরী যে কিনা হত্যা মামলার অন্যতম আসামি, এইগুলা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপরেও আপনারা যদি মনে করেন যে আসিফ নজরুল নির্দোষ, আসিফ নজরুলের হাত দিয়ে এই কাজ হয়নি, তাহলে এটার অবশ্যই আপনাদের কাছে প্রমাণ আছে এবং আসিফ নজরুল নিজে ওই বক্তব্য ক্লিয়ার করবেন। যাই হোক, আপনারা আমার সকলেই পছন্দের মানুষ। আমরা চাই আপনারা যেভাবে জুলাই বিপ্লবের আগে জনগণকে একত্রিত করে রাখছেন, জনগণকে স্বৈরাচারের পক্ষে দাঁড় করার জন্য শক্তি জুগিয়েছেন, ঠিক সেভাবেই এই জুলাই অভ্যুত্থানের পরও দেশটা স্থিতিশীল রাখার জন্য, দেশের পরিবেশ ভালো থাকার জন্য, দেশটা যেন কারো দালালিতে পরিণত না হয়, সেই দিকটা অবশ্যই আপনারা একত্রিত হয়ে নজর রাখবেন। এতটুকুই আজকে বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।